সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছে আমি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেবো গেল 24 ঘন্টার সব বড় খবর। তৃণমূলে ক্ষমতাকে পৌঁছে দিতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলেন জাতির পিতা, কিন্তু ঘাতকেরা সেই স্বপ্ন পূরণ করতে দেয়নি। মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালের 25 জানুয়ারি জাতীয় সংসদে দেয়া ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধ বিধ্বস্ত দেশকে এগিয়ে নিতে পুরো শাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা জানান। নানা দল মতের প্রতিনিধি আর পেশাজীবীদের এক মঞ্চে এনে ক্ষমতাকে তৃণমূলে পৌঁছে দিতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। ওই দিন সংসদ অধিবেশনে জাতির পিতা বিষয়ে বিশদ বিবরণ দিয়েছেন। মুজিব বর্ষের সমাপনী অধিবেশনে সংসদ নেতা শেখ হাসিনাও তুলে ধরলেন বঙ্গবন্ধুর লক্ষ্য এবং উদ্দেশ্যের কথা। বিশেষ এই অধিবেশনে অংশ নেয় সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বলেন, করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবেলার প্রস্তুতি নেওয়া হয়েছে এরই মধ্যে। আমাদের প্রতিরক্ষা থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সর্ব কাজে যারা সম্পৃক্ত সকলকে নিয়ে এবং সব দলকে নিয়ে তিনি একটা ঐক্য সৃষ্টি করেছিলেন, জাতীয় ঐক্য। সে জাতীয় ঐক্য লক্ষ্য ছিল উৎপাদন বৃদ্ধি করা, দেশকে সমৃদ্ধশালী করা, দেশকে উন্নত করা এবং দ্রুততার সাথে। তার জন্য তিনি ক্ষমতা একেবারে বিকেন্দ্রীকরণ করে তৃণমূলে নিয়ে যেতে চেয়েছিলেন। রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামি মজনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক মোসাম্মদ কামরুন্নাহার এই রায় দিয়েছেন। একই সাথে 50,000 টাকা জরিমানা করা হয়, তাকে অনাদায়ে আরও 6 মাসের জেল। বৃহস্পতিবার দুপুরের পর কাঠগড়ায় তোলা হয় ধর্ষণ মামলার একমাত্র এই আসামিকে। তবে মজনুর চিৎকার চেঁচামেচিতে রায় পড়ায় ব্যাহত হয়। গত 8 জানুয়ারি তাকে গ্রেফতার করে র্যাব। 16 জানুয়ারি ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেয় অভিযুক্ত। 5 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে সন্ধ্যা 7টার দিকে রাজধানীর কুর্মিটোলা বাস স্ট্যান্ডে নামলে মজনু তার মুখ চেপে ধরে নির্জন একটি স্থানে নিয়ে ধর্ষণ করে। ভিকটিমের 22 ধারায় জবানবন্দি, আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তারপরে মোবাইল উদ্ধার, তারপরে আসামির সাথে যে ডিএনএ ম্যাচ, তারপরে ভিকটিম আসামিকে যে শনাক্ত করেছে বলেছে যে হ্যাঁ এই সেই আসামি। আমি এই আসামিকে কোনোদিন ভুলবো না, যে আমাকে 3 ঘন্টা আটকে রেখে আমাকে রেপ করেছে, আমার সাথে অনেক কথা বলেছে, আমি এই মুখ কোনোদিন ভুলবো না। এই সকল কিছু বিবেচনায় নিয়ে আদালত মনে করেছেন যে সন্দেহাতীতভাবে এই মামলাটি প্রমাণ হয়েছে। আসামি পক্ষের আইনজীবী হিসাবে আমি বলবো যে ধর্ষণের মামলা রাষ্ট্রপক্ষ সঠিকভাবে প্রমাণ করতে সক্ষম হননি এবং আসামি ন্যায় বিচার পাননি। আসামি এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারেন। অস্বাভাবিক আচরণ একজন করতেই পারে, একজন বদমেজাজি লোকও অস্বাভাবিক আচরণ করতে পারে, একজন হঠাৎ রেগে যাওয়া কারণে অস্বাভাবিক আচরণ করতে পারে। এদিকে উচ্চ আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামির সাথে ভিকটিমের বিয়ে হয়েছে ফেনী কারাগারে। এই উপলক্ষে কারা ফটকে জড়ো হয়েছিল বর এবং কনে পক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সহ কাজী আব্দুর রহিম 6 লাখ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন। আইনজীবীরা জানিয়েছেন এই বিয়ের পরিণতির উপর নজর রাখবেন আদালত। গত 7 মে সোনাগাজীর চর দরবেশ এলাকায় ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম জিয়ার বিরুদ্ধে মামলা হয়। পরে আসামি জামিন নিতে গেলে বিয়ের শর্ত দেয় হাইকোর্টের একটি বেঞ্চ। হাইকোর্টে আদেশ দিচ্ছে, এটাই তো খুশি, এটাই এই জন্য তো মনে করেন এখানে সবাই আত্মরয়েছে, ব্যাগে জোট হয়েছি আমরা। ছেলে মুক্তি হওয়ার পরে কিছুদিন পরে আমরা মেয়েরে ঘরে উঠাই নিব। মোটামুটি আমি বলবো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, জেলখানায় বিয়ে। পরবর্তীতে এখান থেকে আমাদের জেলা সাহেব একটা প্রতিবেদন প্রেরণ করবে মহামান্য হাইকোর্টে। এই প্রতিবেদনের আলোকে পরবর্তী নির্দেশনা আসবে। ছেলের আর্থিক সম্পত্তির উপর 6 লক্ষ টাকা মোহরানা তারা সন্তুষ্ট হয়েছে এবং 1 লক্ষ টাকা উসুল। এদিকে নাটোরে আদালত চত্বরে ধর্ষণ মামলার আসামির সাথে ভিকটিমের বিয়ে হয়েছে। জানা যায় 19 অক্টোবর রাতে নাটোরের গুরুদাসপুরে এক তরুণীকে ধর্ষণ করে মানিক হোসেন। ধর্ষণের শিকার তরুণী গুরুদাসপুর থানায় মামলা করলে ওই দিনই তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার মামলা শুনানিতে আসামি পক্ষের আইনজীবী জানান 2 পরিবার থেকে বিয়ে দেওয়ার জন্য একমত হয়েছে। পরে আদালত চত্বরেই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান সর্দার মানিকের জামিন মঞ্জুর করেন।
মামলার জন্য কেস করছিলাম, সে এখন স্বীকার করছে আমাদের বিয়ে হয় না। দুই পক্ষের থেকে নিরপেক্ষ হয় মনে করো বিয়ে তাদের হয় না। কোর্ট চত্বরে এই আসামি এবং বাদীর মধ্যেকার বিয়ে দেওয়ার পরে মাননীয় আদালত এই মামলায় আসামিকে জামিন দিয়েছে। রাজধানীর মিরপুরে তরুণীকে ধর্ষণের অভিযোগে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন রায়হান, ইমন, আবু সাইদ, আলামিন, জয়মিয়া এবং ইমরান। তাদের সবার বয়স 18 থেকে 19 বছরের মধ্যে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিরপুর বিভাগের সহকারী কমিশনার জানান, প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জের ধরেই ঘটে এই ঘটনা। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে। এরই মধ্যে পাশাপাশি তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে। 1 নম্বর আসামি রায়হান এবং 4 নম্বর আসামি জয় তার সঙ্গে কথা বলার জন্য তাকে ডেকে আনে এবং ডেকে এনে এই হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে যে সেন্টারটি রয়েছে সেই মাঠে নিয়ে আসে এবং পরবর্তীতে সেখানে 3 নম্বর আসামি ইমরান এবং জয় এবং 5 নম্বর আসামি আলামিন এবং 6 নম্বর আসামি আবু সাইদ এসে হাজির হয় এবং পরবর্তীতে 2 নম্বর আসামি ইমন সে প্রথমে তাকে ধর্ষণ করে। দেখি জ্বর কমছে? এই সময় তো আশেপাশে ভালো ডাক্তারও পাবো না। আশেপাশে না, দেশের সেরা ডাক্তারই পাবে। ওকলা সার্টিফাইড বাংলালিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে। বাংলালিংক। সিলেটের জাফলংয়ে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক সাজার দাবিতে মানববন্ধন হয়েছে। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, ধর্ষণে সহায়তাকারী পলাতক আলিমউদ্দিন এবং তার বাহিনী দিয়ে ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে। ফসল কাটা শেষে ভাগের ধান নিয়ে বাড়ি ফেরা হলো না 9 শ্রমিকের। চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে মারা গেছেন তারা। আহত 3 জনের অবস্থাও গুরুতর। নিহত সবার বাড়ি শিবগঞ্জের বাদিয়াদিঘিতে। সেখানে চলছে রীতিমতন শোকের মাতম। একই সাথে এত মানুষের প্রাণহানিতে শোক স্তব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে ফসল কাটা শেষে ভাগের ধান নিয়ে ভটভটিতে বাড়ি ফিরছিলেন তারা। সোনারপুর পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে রাস্তার ধারেই খাদে পড়ে যায় ভটভটিটি। একে একে উদ্ধার করা হয় 9 জনের মরদেহ। দুর্ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও বেশ গুরুতর জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। রাত 9টার সময় আমাদের কল করলে বলছে আমরা আজকে বাড়ি চলে যাব। ওরা রাত্রে গাড়ি ছেড়ে দিয়েছে। তারপর রাস্তাতে আসা দুর্ঘটনা ঘটেছে। এই ধানটাই হচ্ছে তাদের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের সম্বল, যারা 15 দিন থেকে 20 দিনের সময়ের ব্যবধানে 5 মণ 7 মণ ধান নিয়ে আসে, যেটা 3-4 মাস চলে যায়। আসার পরে দেখি যে একটা ট্রলি আপনার উল্টে আছে। তো উল্টার পরে থেকে 2 জন মানুষ আছে মাত্র, শুধু ওরা শুধু বস্তা টানছে। তো আমি এসে জিজ্ঞাসা করছি যে কি হয়েছে। তো একজন বলছে নিচে ভাই আমার ভাই পড়ে আছে বস্তার নিচে। এই রাস্তাটার লেগে 5 মাস ধরে খারাপ হয়েছে। খারাপের জন্য এই রাস্তাটা ঠিক করা হয়। করোনার দিকে একটু নজর দেই। প্রাণ গেছে 30 জনের গেল 24 ঘন্টায়। নতুন করে শনাক্ত হয়েছেন 2364 জন। এটা গেল 2 মাসের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতেই বলা হয়, কোভিড-19 এ পর্যন্ত মোট প্রাণহানি 6305। 24 ঘন্টায় 17531টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,41,159 জনের। গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1934 জন। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধে বিভিন্ন জেলায় অভিযান চালিয়েছে প্রশাসন। চট্টগ্রাম নগরীর মুরাদপুর, ইপিজেড এবং বাইজিদ এলাকায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের 3টি ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় এ সময় জরিমানা করা হয় অনেককে। স্বাস্থ্যবিধি না মানায় তিরস্কারের পাশাপাশি প্রতীকী দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় সতর্ক করে দেওয়া হয় অনেককে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে মানিকগঞ্জেও অভিযান চালানো হয়েছে। চাটুরিয়া বাজারে বেশ কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় যারা স্বাস্থ্যবিধি মেনে চলছেন তাদের ফুল উপহার দেন ম্যাজিস্ট্রেট।
আবারও করোনায় রেকর্ড মৃত্যু। বুধবার প্রায় 11,000-এর মতো মৃত্যু দেখল গোটা বিশ্ব। ফলে মোট প্রাণহানি 13,60,000-এর বেশি। নতুন 6,11,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। মোট সংক্রমিতের হার 5,68,00,000-এর ওপর। জুলাইয়ের পর প্রথম একদিনে 2,000-এর মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 2,56,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 750-র বেশি মানুষ মারা গেছে ব্রাজিল এবং ইতালিতে। বয়স্ক করোনা রোগীদের ক্ষেত্রে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। মেডিকেল জার্নাল ল্যান্সেটে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানায়, দ্বিতীয় দফা পরীক্ষামূলক ট্রায়ালে মিলেছে সাফল্য। প্রতিবেদনে বলা হয় 560 জন প্রবীণ স্বেচ্ছাসেবীর উপর প্রয়োগ করা হয় এই টিকা, যাদের সবার বয়স 60 থেকে 70 বছরের মধ্যে। তৃতীয় দফায় ট্রায়ালের সময় তারা সবাই ছিলেন সুস্থ সবল। গবেষকরা বলছেন 18 থেকে 55 বছর বয়সী স্বেচ্ছাসেবীদের শরীরে যে কোভিড-19 প্রতিরোধক ব্যবস্থা গড়ে তুলেছে ভ্যাকসিনটি, একই সাফল্য মিলেছে সর্বোচ্চ ঝুঁকিতে থাকা প্রবীণদের ক্ষেত্রেও। যুক্তরাষ্ট্রের নির্বাচনের 2 সপ্তাহ পেরোলেও এখনই রাজ্যভিত্তিক চূড়ান্ত ফল ঘোষণা করতে নারাজ রিপাবলিকান গভর্নররা। যদিও নিরীক্ষণ ভোট জালিয়াতির কোনো প্রমাণ মেলেনি, নির্বাচনী কর্মকর্তারা বলছেন পুনঃগণনাতেও এগিয়ে বাইডেন। তবে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপ দেশকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে অভিযোগ নবনির্বাচিত প্রেসিডেন্টের। জর্জিয়ায় হাজারো ভোট জালিয়াতির ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ভুল তথ্য আছে। প্রতিটি বৈধ ভোটের গণনা নিশ্চিতে নিরীক্ষা হয়েছে। প্রায় সব ভোট দ্বিতীয়বার গোনা শেষ, তাতেও এখন পর্যন্ত 13,000-এর মতো ভোটে বাইডেন এগিয়ে আছেন। অ্যারিজোনার নির্বাচনী ব্যবস্থা সারা দেশে সবচেয়ে সেরা, কিন্তু তাও আইনের দ্বারস্থ হওয়ার অধিকার সবারই আছে। তাই আদালতের সিদ্ধান্ত আসার আগে এ রাজ্যে বাইডেনকে জয়ী ঘোষণায় আরেকটু অপেক্ষা করতে চায়। সংবিধান সংশোধনের প্রস্তাব খারিজ হয়ে গেল থাইল্যান্ডের পার্লামেন্টে। ফলে রাজতন্ত্রের প্রভাব কমানো এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বিরোধীদের দাবি নাকচ হলো। রাজধানীতে ব্যাপক বিক্ষোভ সমাবেশের মধ্যেই বুধবার গভীর রাতে হয় ভোটাভুটি। ফলে নতুনভাবে বিক্ষোভের ডাক দিয়েছে গণতন্ত্রপন্থীরা। কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রীও। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। কোচ জেমি ডেকে ছাড়া এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার গেছে 27 সদস্যের বাংলাদেশ দল। সকালে রওনা দিয়ে দুপুর 1:45 পৌঁছায় জামাল ভুইয়ারা। বিমানবন্দরে ফুটবলারদের করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। কাতারের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে করোনা পজিটিভ হয়েছেন মঞ্জুরুল রহমান। দলের সাথে যেতে পারেননি তিনি। আগামী 7 ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলবে জামাল ভুইয়ার দল। তার আগে 2টি প্রস্তুতি ম্যাচ রয়েছে কাতারের ক্লাব দলের বিপক্ষে। নেপাল ম্যাচের আগে ঢাকা ক্যাম্প থেকে 4 ফুটবলার বাদ পড়লেও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন মামুনুল। করোনা আক্রান্ত জেমিডের অবর্তমানে দল সামলাবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। দোহা পৌঁছে 3 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ফুটবলারদের, এরপর নামতে পারবেন অনুশীলনে। শেষ হয়েছে দেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীন সংগঠন বিএসপিএস স্পোর্টস কার্নিভাল। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির এবার স্পোর্টস কার্নিভাল উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত সদস্য মুস্তফা আহমেদ খানের নামে। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিএসপির শতাধিক ক্রীড়া সাংবাদিক। সর্বমোট 6 ডিসিপ্লিনের 9টি ইভেন্টের প্রতিযোগিতায় খেলা অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে। কার্নিভালের ইভেন্টগুলোর মধ্যে ছিল ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, টেবিল টেনিস একক, টেবিল টেনিস দ্বৈত, ব্যাডমিন্টন একক, দ্বৈত, দাবা, শুটিং এবং আর্চারি। অনুষ্ঠানে বিএসপি এর সদ্য প্রয়াত সদস্যর সন্তান নাজিবউদ্দিন খান তামিমের হাতে বিশেষ ক্রেস্ট এবং ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে বিশেষ পুরস্কার তুলে দেন FM ইকবাল বিন আনোয়ার ডন। সব খবর দেখছেন, প্রথম বিরতিতে যাব, সঙ্গেই থাকবেন, ফিরছি। স্বাগত আরও একবার, দেখছেন সব খবর। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিত খেলায় নেমেছে বিএনপি। চেষ্টা চলছে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির, এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন দেশের মানুষ অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা মেনে নেবেন না। বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদক মণ্ডলীর সভায় যোগ দিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান করোনা টিকা সংগ্রহের 1000 কোটি টাকা বরাদ্দ রাখা আছে। মহামারীর মাঝেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে। এক হয়ে কাজ করলে বামপন্থী সংগঠনগুলো দেশের জন্য কিছু করতে পারত বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভানেত্রী। নির্বাচন থেকে সরে যাবে, এটা যদি তাদের একটা
একটা আমি বলবো পরিকল্পিত খেলা, প্ল্যান গেম। এটা এখন আমরা জানি যে তারা এটাই করবে। অ্যাবনর্মাল কিছু হোক, হ্যাঁ অ্যাবনর্মাল কিছু হলে তাদের একটু সুবিধা বাড়ে, মূল্য বাড়ে, এটাই নাকি এগুলো বাদ করতে। সেটা তারা বাংলাদেশের মানুষ পাবে না, বাংলাদেশের মানুষ পাবে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা থাকলে, এটা হলো বাদ করে। নির্বাচনে অংশগ্রহণ এবং হার, এটাই যেন নিয়তি বিএনপির। সবশেষ 10টি উপনির্বাচনে দেখা গেছে একই চিত্র, একই হাল স্থানীয় সরকারের ভোটেও। তাই ভোটে অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে মতবিরোধ। নেতারা বলছেন বৃহত্তম আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে ইসির নেতিবাচক ভূমিকা সত্ত্বেও অংশ নেওয়ার পথেই হাঁটছেন তারা। ভোটে অংশ নেওয়ার লাভ ক্ষতি বিশ্লেষণ হয়েছে দলের সবশেষ স্থায়ী কমিটির বৈঠকে। প্রতিকূলতার মধ্যে স্থানীয় কিংবা জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয় সেখানে। বিএনপি তো একটা বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল। ইউপি নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন পর্যন্ত মানুষ যে নির্বাচনে ভোট দিতে যে বঞ্চিত হচ্ছে, এটা যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে ভবিষ্যতের জন্য, এটা আমাদের জন্য একটা উজ্জ্বল সম্ভাবনা দেখা দিবে। এই যে ইলেকশনগুলো আসছে, এগুলো যদি অংশগ্রহণ না করা হয় তাহলে কিন্তু দেখা গেলো যারা নাকি দলের জন্য কাজ করছে তারা যদি এই অংশগ্রহণ না করতে পারে তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। আমরা যারা দলের সাথে সম্পৃক্ত, তার বাইরে তো জনগণ আছে, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে এই সরকারের আন্ডারে ভোটগুলি সঠিক হচ্ছে না। সারা বাংলাদেশে 2018-তে ভোট দিতে পারে নাই, এখন উপনির্বাচনেও ভোট দিতে পারছে না, আগামী দিনে ভোট দিতে পারার কোনো সুযোগ তারা দেখতে পাচ্ছে না। সুতরাং এটা তো আন্দোলনের ক্ষেত্রে অবশ্যই তৈরি করবে। গণতান্ত্রিক রাষ্ট্রের চেতনা ধ্বংস করেছে সরকার, সুশাসন দূরে থাক, দেশে শাসন বলেই কিছু নেই, এই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 56তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলেছে বর্তমান সরকার, কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই দেশে। মির্জা ফখরুল বলেন, দেশে যেভাবে দুর্নীতি অপশাসন চলছে তাতে মনে হয় না দেশে সরকার আছে। যারা এখন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে, সেই সরকার আজকে শুধুমাত্র নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছে। এবং যে নির্যাতন আমাদের উপরে চলছে, সেই নির্যাতন বর্ণনাতীত। কখনো কোনো গণতান্ত্রিক দলের উপরে এই ধরনের নির্যাতন এসেছে বলে আমার অন্তত জানা নেই। ডিসেম্বরের শেষ সপ্তাহে পৌরসভা নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোহাম্মদ আলমগীর। কয়েক ধাপে 250-র বেশি পৌরসভায় ভোট হবে বৃহস্পতিবার দুপুরে। নির্বাচন কমিশন ইসি সচিব আরও জানান, আগামী সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। ইভিএম ব্যালট দুভাবেই ভোট নেওয়া হবে, তবে প্রথম ধাপের নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই সবকিছু করা হবে বলে জানান ইসি সচিব। এ সময় এমপি নিক্সন চৌধুরী ইস্যুতে তিনি বলেন, তদন্ত প্রতিবেদন কমিশনে উপস্থিত করা হয়েছে, সেখান থেকে কমিশন আইন বিভাগে পাঠিয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে প্রথম ফেজ সেটা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা আলোচনা হয়েছিল সেটাও যে প্রথম ফেজে যে পৌরসভা নির্বাচনগুলো সেগুলো ইভিএমের মাধ্যমে করার, তবে সেটা নির্ভর করবে যে ইভিএমের সক্ষমতা কত আছে, কতগুলো ইভিএম আছে, কতগুলো পৌরসভা নির্বাচন ফার্স্ট ফেজে হচ্ছে তার উপর। বিদেশে পলাতক পিকে হালদারকে ফিরিয়ে এনে গ্রেফতারের বিষয়ে দুদক এবং সরকার কী পদক্ষেপ নিয়েছে তা 10 দিনের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত এই আদেশ দেন। পিকে হালদারের আইনের মুখোমুখি না হওয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। আদালত বলেন, একজন মানুষ দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে নিরাপদে থাকতে পারে না। সরকারের প্রত্যেকটা এজেন্সি প্লাস দুর্নীতি দমন কমিশন এই পিকে হালদার যে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে তাকে ধরার কি পদক্ষেপ নিয়েছে আদালত জানতে চায়। কোর্ট আরো একটা কথা বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে টাকা ফেরত যে নিয়ে গেছে এটা আনতেই হবে। দেশ কি মগের মূল্য নাকি? হাজার হাজার কোটি টাকা নিয়ে সে চলে যাবে, আর আপনারা কি করছেন আমরা দেখতে চাই। ক্যাম্পাসে বসে তোর গেম খেলা দেখা হবে না রে। ক্যাম্পাস দেখবে না, দেখবে পুরো গ্লোব। ফুল স্পিড ফর জিতে, সব হবে ফুল স্পিডে, ফুল স্পিড ফর জিতে, সব
সার্টিফাইড বাংলা লিংক এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক। ফুল স্পিড 4G তে সব হবে ফুল স্পিডে। বাংলা লিংক। সপ্তাহের শেষে আঞ্চলিক কার্যালয়ে করদাতাদের চাপ বেড়েছে। বেশিরভাগ জমা দেন রিটার্ন, অনেকে আবার সময় বাড়ানোর আবেদনও করেছেন। কার্যদিবস থাকায় যারা পুরো সপ্তাহ জুড়ে কর অঞ্চলে আসতে পারেননি তারা শেষ দিনে এসছেন। একই ছাদের নিচে তথ্য সেবা নিচ্ছেন অনেকে, ভিড় আছে ব্যাংকের বুথেও। এরপর কাঙ্ক্ষিত মাত্রায় কর আদায় হবে কিনা তা নিয়ে সন্দিহান জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ড ঘোষণা দিয়েছে চলতি মাসের শেষ দিনের পর রিটার্ন জমা দেওয়ার সময় আর বাড়ানো হবে না। বাগেরহাটে শোবার ঘর থেকে চুরির পর নবজাতক হত্যার মামলায় বাবা সুজন খানকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই সাথে বাবা, চাচা এবং ফুপার ডিএনএ টেস্টের জন্য আদালতে আবেদন করা হবে। পুলিশ সুপার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বাবা সুজন খান, চাচা রিপন তালুকদার এবং ফুপা হাসিফ শেখকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তাদের কথা অসংলগ্ন মনে হওয়ায় বাবাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আলামত হিসেবে একটি হাতুড়ি উদ্ধারের কথা জানান তিনি। পারিবারিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই শিশুর অপহরণ এবং পরবর্তী শিশু লাশ উদ্ধারের ঘটনায় আমরা ব্যাপক তদন্ত করেছি। তদন্ত শেষে আমরা যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আমরা শিশুটির পিতাকে আদালতে প্রেরণ করছি এবং তার নিকটাত্মীয় যে দুজন, এই শিশু বাবা সহ 3 জনের আমরা ডিএনএ টেস্ট বা ডিএনএ নমুনা সংরক্ষণ করতেছি। আইএস নির্মূল অভিযানে 1400-র মতো বেসামরিক মানুষের প্রাণহানির তথ্য স্বীকার করল যুক্তরাষ্ট্র। বুধবার অনুসন্ধানী সংস্থা এয়ারওয়ার্স প্রকাশ করে এই বিষয়ক প্রতিবেদন। তাতে 2014 থেকে 2019 সালের মধ্যে ইরাক, সিরিয়ায় চালানো অভিযানের তথ্য তুলে ধরা হয়। মার্কিন বাহিনীর দাবি 341টি বেসামরিক হামলার ঘটনা লিপিবদ্ধ রয়েছে, কিন্তু এয়ারওয়ার্সের অনুসন্ধানী তথ্য অনুসারে মার্কিন অভিযান ছিল আরও বেশি, যাতে প্রাণ হারান 8 থেকে 13,000-এর ওপর বেসামরিক। ফলে ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার পথ পরিষ্কার হলো। আফগান যুদ্ধে অবৈধভাবে 39 বেসামরিককে হত্যার দায় স্বীকার করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করে দেশটির প্রতিরক্ষা বাহিনী বলেছে 4 বছরের তদন্ত শেষে রিপোর্ট প্রকাশ করে। যদিও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী এডিএফ 2009 থেকে 2013 সাল পর্যন্ত কারাবন্দী কৃষক এবং সাধারণ আফগানিদের হত্যার অভিযোগ ওঠে সেনাদের বিরুদ্ধে, যাদের মধ্যে বর্তমানে 19 জন সামরিক বাহিনীতে কর্মরত রয়েছেন। বাকি 6 জন নিয়েছেন অবসর। দেশের সর্বোচ্চ আইন অনুসারে তাদের বিচারের মুখোমুখি করার নিশ্চয়তা দিয়েছে অস্ট্রেলিয়া। অবৈধ ইসরায়েলি বসতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সফরের বিরোধিতায় অবরুদ্ধ পশ্চিম তীরে বিক্ষোভ করেছেন বহু ফিলিস্তিনি। বিক্ষুব্ধ ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণকে বৈধতা দিতেই অঞ্চলটিতে সফর করছেন পম্পেও। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতিতে কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের এটি প্রথম সফর। আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নীতিমালা লঙ্ঘন করলেও ইসরায়েলের এসব বসতি নির্মাণকে অবৈধ মনে করে না ট্রাম্প প্রশাসন। কারো প্রয়োজন বেশি বেশি টিভি চ্যানেল, কারো বা প্রয়োজন বেশি বেশি মিউজিক ভিডিও, আর কারো কারো বেশি বেশি মুভি ও নাটক। কন্টেন্ট যা চান যেখানে চান সবই পাবেন টফিতে, একদম ফ্রি। টফি, টিভির চেয়েও বেশি। এখনই ডাউনলোড করুন টফি। 16 বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। আগামী বছরের অক্টোবরে পাকিস্তানের 2টি টি20 ম্যাচ খেলবে তারা। আগামী বছরের জানুয়ারিতে ইংল্যান্ডকে আমন্ত্রণ জানায় পিসিবি, কিন্তু ওই সময় পাকিস্তানে গিয়ে ইংল্যান্ড খেলতে অসম্মতি জানায়। 2021 সালে ভারতের মাটিতে হচ্ছে টি20 বিশ্বকাপ। মেগা ইভেন্টের ঠিক আগে অক্টোবরে পাকিস্তানে খেলবে ইংল্যান্ড। 2টি টি20 ম্যাচ হবে অক্টোবরের 14 এবং 15 তারিখে। সেই 2 ম্যাচ খেলে 16 তারিখে ভারতের বিমানে উঠবে ইংল্যান্ড এবং পাকিস্তান। ইংল্যান্ড শেষবার পাকিস্তানে গিয়েছিল 2005 সালে, আর এই সফরের পরে 2022-23 সালে টেস্ট এবং সীমিত ওভারের সিরিজের জন্য ফের পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড। তবে সিরিজ শুরুর আগ মুহূর্তে করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার। 27 নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড টি20 সিরিজ। 3 ম্যাচের টি20 সিরিজের পর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে এই দুই দল। সিরিজকে সামনে রেখে বুধবার অনুশীলন শুরু করেছে ইংল্যান্ড।
সিরিজ শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। এমন সময় করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার এক ক্রিকেটার, তবে খেলোয়াড়ের নাম প্রকাশ করেনি বোর্ড। কোভিড আক্রান্ত ক্রিকেটারের সাথে তার সান্নিধ্যে আসা আরও 2 ক্রিকেটারকেও রাখা হয়েছে আইসোলেশনে। সব খবর দেখছেন, আরও একটা বিরতিতে যাই, ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন, ফিরছি। স্বাগত আরও একবার, দেখছেন সব খবর। উপকেন্দ্র পুড়ে যাওয়ার দুদিনেও সিলেট নগরী এবং আশেপাশের অনেক এলাকা এখনো বিদ্যুৎহীন। এতে স্থানীয়দের দুর্ভোগ পৌঁছেছে রীতিমতন চরমে। বুধবার পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় বিদ্যুৎ এসছে, তবে এখনও বিদ্যুৎহীন নগরীর জলদারপাড়, মির্জাডাঙ্গাল, দাঁড়িয়াপাড়া, লামাবাজার সহ অনেক এলাকা। সেখানে দেখা দিয়েছে পানি সংকট সহ নানা সমস্যাও। কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। আমরা 3 দিন থেকে কারেন্ট পাচ্ছি না, এই জন্য আমাদের এলাকায় খুব কষ্ট হচ্ছে। সন্ধ্যার পরে জেনারেটর সারিয়া ট্যাঙ্কি ভরা হয়, আর সকালবেলা শোবে নেই, আর রাত্রেও শোবে নেই। যদি কর্তৃপক্ষের পক্ষ থেকে খুব দ্রুত সমাধান করার ব্যবস্থা করা হয়, আমরা খুব উপকৃত হব এবং খুব খুশি হব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে সব ধরনের পদক্ষেপ বাস্তবায়ন করছে সরকার। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ 2020-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মিরপুরের ফায়ার সার্ভিস দপ্তরের বর্ণাঢ্য অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দেন মন্ত্রী। ফায়ার সপ্তাহের এবারের প্রতিপাদ্য প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামী বছর নতুন আরও 129টি ফায়ার স্টেশন নির্মিত হবে। আগুন নেভাতে 22 তলা পর্যন্ত পৌঁছানো যায় এমন ল্যাডার যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। প্রশিক্ষণ, পরিকল্পনা, প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি, যে প্রতিপাদ্যের কথা এক্ষুনি জানাচ্ছিলাম। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে পাবনায় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। পরে ফায়ার সার্ভিস কার্যালয়ে দুর্যোগ মোকাবেলার বিভিন্ন যন্ত্রের প্রদর্শনী করা হয়। নওগাঁতেও ছিল নানা আনুষ্ঠানিকতা। আলোচনা সভা শেষে শোভাযাত্রা বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি। এ সময় জনসাধারণের মাঝে দুর্যোগ মোকাবেলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। একইভাবে দিনাজপুরে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম। পরে শোভাযাত্রা বের করা হয়। 3 দিনব্যাপী কর্মসূচিতে অগ্নি দুর্ঘটনা সম্পর্কে সচেতন করতে নানা কার্যক্রম পালন করা হবে। ঢাকার আশেপাশে 471টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে, জরিমানা করা হয়েছে 10 কোটি টাকার বেশি। আদালতে এমন প্রতিবেদন দিয়েছেন বায়ুদূষণ রোধে গঠিত কমিটি। বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি KM কামরুল কাদেরকে সমন্বয়ে গঠিত করেই বেঞ্চে প্রতিবেদন জমা দেওয়া হয়। এর আগে 2019 সালে কী কারণে রাজধানীর বাতাস দূষিত হচ্ছে এবং তার অধীন নীতিমালা তৈরি করতে পরিবেশ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে রাজধানীর রাস্তা এবং ফুটপাতে তুলাবালি, ময়লা, বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সাথে দিনে কমপক্ষে 2 বার পানি চেটাতে নির্দেশ দেওয়া হয়। তারা ইটভাটা সহ এই যে পাইরোলাইসিস বা ব্যাটারি রিসাইক্লিং কোম্পানি, এমনকি যানবাহনে যেগুলো আনফিট যানবাহন আছে, লাইসেন্স নাই, এই যানবাহনগুলোকেও কিন্তু 19,15,200 টাকা জরিমানা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ফাস্টেস্ট নেটওয়ার্কে বেশি বেশি মিনিট, 250 মিনিট 157 টাকায় এবং 90 মিনিট 57 টাকায়। বাংলা লিংক। নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ থেকে মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এবং মতিন ভূঁইয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সেই সাথে সহ সভাপতি GM তালেবকে ভারপ্রাপ্ত সভাপতি এবং পীরজাদা কাজী মোহাম্মদ আলীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। রাঙামাটিতে সেনাবাহিনী পরিচালিত লোকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন হয়ে গেল। বৃহস্পতিবার ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা আশা করেন নবনির্মিত ভবন নির্মাণের ফলে আরও বেশি বিজ্ঞান গবেষণার সুযোগ পাবে শিক্ষার্থীরা। মুজিব বর্ষ উপলক্ষে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত শুরু হয়েছে সাইক্লিং প্রতিযোগিতা।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর 100 জন সাইক্লিস্টকে প্যারেড মাঠে সংবর্ধনা দেয় সাভার সেনানিবাস। এদের সংবর্ধনা দেন নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাইফুল আবেদিন। গেল 8 নভেম্বর তেঁতুলিয়ার বাংলা বান্ধা থেকে 100 জন সেনা অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। আগামী 4 ডিসেম্বর টেকনাফের দ্বীপে গিয়ে এই আয়োজন শেষ হবে। Even cancelled. Even cancelled. Dance na. Full speed for জিতে সব হবে ফুল স্পিডে সব হবে ফুল স্পিডে Ookla certified Banglalink এখন বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্ক Full speed 4G তে সব হবে ফুল স্পিডে Banglalink। দক্ষিণ আফ্রিকায় গুলিতে 2 বাংলাদেশি নিহতের 2 দিন পেরোলেও কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গোলাগুলিতে গুরুতর আহত আরেক প্রবাসী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নর্থ ওয়েস্ট প্রদেশের ম্যাফি কেঙ্গুয়ে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন নারায়ণগঞ্জের ইমন আহমেদ এবং ঠাকুরগাঁওয়ের আব্দুর রহমান। অন্যান্য প্রবাসীরা জানায় বাংলাদেশি 2 গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরেই স্থানীয় সন্ত্রাসী দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে। এর আগে 2 গ্রুপের দ্বন্দ্ব মেটাতে উদ্যোগ নিয়েছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষ, কিন্তু কেউই সফল হয়নি। মতপার্থক্যের জেরে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের ভয় ভীতি দেখানো কিংবা হুমকি দেয়াকে অপরাধ গণ্য করে নতুন আইন পাশ করতে যাচ্ছে ফ্রান্স। মন্ত্রিসভায় এটি উপস্থাপন করা হবে 9 ডিসেম্বর। কারণ নিরাপত্তার ঝুঁকি তৈরি করার মতো ব্যক্তিগত তথ্য বা কাউকে শনাক্ত করার মতো তথ্য প্রকাশও অপরাধ বিবেচিত হবে এই আইনে। গেল মাসে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে শিক্ষকের শিরোচ্ছেদের মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই হচ্ছে এই আইন। আইনের অপপ্রয়োগ এবং পেশি শক্তির মাধ্যমে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের দমানোর চেষ্টা করছে চীন, এমন অভিযোগ যুক্তরাষ্ট্রসহ 5 পশ্চিমা দেশের। জাতীয় পরিষদে গন্ডগোলের অভিযোগ বুধবারই 3 সাবেক আইন প্রণেতা গ্রেফতার হন। গেল সপ্তাহে নতুন আইনের আওতায় 6 এমপিকে অযোগ্য ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক পথ রুদ্ধ করতেই এমন সিদ্ধান্ত নিল চীন সমর্থিত হংকং প্রশাসন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের পক্ষ থেকে জানানো হয় এই নিন্দা। দাবি এটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। দ্বিতীয়বারের মতো করোনা পজিটিভ হলেন লিভারপুলের মিশরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ। সালাহ শরীরে করোনার কোনো উপসর্গ না থাকলেও দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার ঠিক আগে তার শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিলেছে। বুধবার মিশর ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে সালাহ ফের করোনা টেস্ট করিয়েছেন, তবে এবারও রিপোর্ট পজিটিভ। গেল সপ্তাহে দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন লিভারপুলের তারকা। আইসোলেশনে থাকা সালাহ মিস করতে পারেন লেস্টার সিটি এবং আটলান্টার বিপক্ষে ইংলিশ লিগের 2 ম্যাচ। টেনিস এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের খবর। এবার হারের লজ্জা পেয়েছেন বিশ্বের সেরা তারকা নোভাক জোকোভিচ। রাশিয়ার ড্যানিল মেদভেদেভের এই সার্বিয়ানকে সরাসরি সেটে হারিয়ে পৌঁছেছেন সেমিফাইনালে। ম্যাচের শুরু থেকেই বিবর্ণ ছিলেন জোকো। প্রথম সেটে তাই সহজেই 6-3 গেমের জয় পান মেদভেদেভ। পুরো ম্যাচে 24টি আনফোর্স এরর আর 5টি ডাবল ফল্ট করেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকো। ফল হিসেবে দ্বিতীয় সেটেও 6-3 গেমে হারেন তিনি। এই জয় সেমিফাইনাল নিশ্চিত করেন রাজান মেদভেদেভ। তবে শুক্রবার আলেকজান্ডার জেরেভকে হারাতে পারলে সেমিফাইনালে পৌঁছাবেন জোকোভিচ। সব খবর দেখছেন, আরও একটা বিরতিতে যাই, সঙ্গেই থাকবেন, ফিরছি। স্বাগত আরও একবার, দেখছেন সব খবর। তাপমাত্রা বৃদ্ধিজনিত আসন্ন সংকট থেকে বিশ্বকে বাঁচাতে ঐক্যবদ্ধ বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউএনএফসিসির রেস টু জিরো ডায়ালগের সমাপ্তি অধিবেশনে ভাষণে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের মতো জলবায়ু অরক্ষিত দেশগুলোর জন্য সংকট প্রকট হচ্ছে।
তিনি বলেন এখনই প্রতিকারমূলক পদক্ষেপ না নিলে বেঁচে থাকার জন্য পৃথিবী পুরোপুরি অনুপযোগী হয়ে পড়বে। বলেন জীবন এবং মূল্যবান সম্পদ বাঁচাতে বিশ্ব নেতৃত্বকে অবশ্যই কার্বন নিঃসরণ কমাতে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। তাপমাত্রা কমাতে প্যারিস চুক্তির কঠোর বাস্তবায়নই একমাত্র উপায় বলে জানান প্রধানমন্ত্রী। We want to save our planet and ourselves. To save life and precious resources, the global leadership must take bold decisions to reduce carbon emission in this important year. সিনিয়র এসপি আনিসুল করিমকে হত্যাকাণ্ডের ঘটনায় কোনোভাবে সম্পৃক্ত না থাকার পরও ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতারের ঘটনাকে বেআইনি এবং বিদ্বেষমূলক বলে দাবি করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট। এই মামলায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে এই সংগঠন। বৃহস্পতিবার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজিজুল ইসলাম। তিনি বলেন সিনিয়র এসপি আনিসুল করিমকে ডক্টর মামুন কোনো চিকিৎসাপত্র দেননি। তাকে শারীরিকভাবে আক্রান্ত করার ভিডিও ফুটেজও ডক্টর মামুনের কোনো সম্পৃক্ততা নেই। তাই ডক্টর মামুনের নিঃশর্ত জামিন এবং মুক্তির দাবি জানান নেতারা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাইকিয়াট্রিস্টদের ব্যক্তিগত চেম্বার বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়, তবে সরাসরি সকল প্রতিষ্ঠানে তারা সেবা অব্যাহত রাখবেন। অন্যায়ভাবে পুলিশ জাতীয় মানসিক ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে 17 নভেম্বর অতি প্রত্যুষে ভোর 4:30 ঘটিকায় অত্র ইনস্টিটিউটের ডরমেটরি থেকে তুলে নিয়ে যায়। আমরা এর সুষ্ঠু বিচার বিভাগীয় তদন্ত চাই এবং সেই তদন্ত সাপেক্ষে তার বিচার হোক, আমাদের কোনো আপত্তি নাই। প্রাইমারি স্কুল সরকারিকরণের মতো 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি থেকে মোট 6 দফা দাবি জানান। এই প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষক 2500 টাকা বেতন ভাতা পান, যা দিয়ে জীবন চালানো রীতিমতন কঠিন বলে জানান তারা। চাঁদার দাবিতে রাঙামাটিতে অটো রিকশা সহ চালক অপহরণ বন্ধ এবং সড়কে শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করেছে জেলা অটো রিকশা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার সকালে ঘণ্টাখানেক অটোরিকশা বন্ধ রেখে পৌরসভা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। এ সময় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে তারা। অভিযোগ চাঁদার দাবিতে অটোরিকশা সহ অপহৃত হন চালক আব্দুল কালাম। পরে আবুলকে ছেড়ে দিলেও অটোরিকশা রেখে 2 লাখ টাকা চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চুয়াডাঙ্গায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেফতারের সময়ের ব্যাপার এমন মন্তব্য করেছেন খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর মাহিদুদ্দিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার বিট পুলিশিং কমিটির সমাবেশে যোগ দেন তিনি। পরে সাংবাদিকদের জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে 5 দিন ধরে পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করে যাচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে জানান খুলনা রেঞ্জ ডিআইজি। জেলা পুলিশ সুপার জাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। আমরা খুবই সন্নিকটে আপনাদের সামনে প্রডিউস করার জন্য, হয়তো পুলিশ সুপার আপনাদের সামনে এই আদ্যন্ত প্রডিউস করবে, আমরা সেই জায়গায় চলে আসছি। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানকে সংবর্ধনা দিয়েছে ওয়ালটন। বুধবার ওয়ালটন কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে সাদাতের হাতে ক্রেস্ট এবং স্বর্ণপদক তুলে দেওয়া হয়। একই সাথে তার প্রতিষ্ঠিত নড়াইল ভলান্টিয়ার্সকে 5 লাখ টাকার চেক তুলে দেয় ওয়ালটন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ওয়ালটন কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর SM মাহবুবুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 11,30,00,000 দিয়ে পুরনো আইফোন স্লো করে দেওয়ার অভিযোগ মিটমাট করল অ্যাপল। বুধবার বিষয়টি নিশ্চিত করে টেক জায়ান্ট। 2017-18 সালে যুক্তরাষ্ট্রের 33টি রাজ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এই রাজ্যগুলোই অভিযোগ তোলে জানানো হয় নতুন মোবাইল সেট বিক্রির জন্য আইফোন 6, 7 এবং SE ইচ্ছাকৃতভাবে স্লো করে দিয়েছিল অ্যাপল। ফলে ব্যবহারকারীরা বিপত্তিতে পড়েন। যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে এই টেক জায়ান্ট। তাদের দাবি ব্যাটারির দুর্বলতার কারণে এমনটা হয়ে থাকতে পারে। সে সময় ব্যবহারকারীদের $50 কোটি ক্ষতিপূরণ দিয়ে মামলাটি মিটিয়ে ফেলারও চেষ্টা করে অ্যাপল। গেল মাসেই প্রতিষ্ঠানটি আইফোন 12 সিরিজের 4টি মোবাইল বাজারে আনে। অ্যাভাটার ক্লিফ, বিশ্বের সবচেয়ে উঁচু অ্যাভাটারের লিফট। মাত্র 88 সেকেন্ডে আরোহীরা পৌঁছে যাবেন 1000 ফুট উঁচুতে।
পাহাড়ের চূড়ায় লিফটের বদলে হেঁটে উঠতে লাগে কমপক্ষে ৩ ঘন্টা। চীনের পর্যটন খাতে করোনা বিধিনিষেধ উঠে যাওয়ায় প্রতিদিন প্রায় ৮,০০০ মানুষ উঠছেন এই লিফটে, যা আগে ছিল গড়ে ১৪,০০০-এর বেশি। ২০০৯ সালে জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার শুটিং হয়েছিল এই পার্কে। এ কারণে পর্যটকদের কাছে অঞ্চলটি বেশ জনপ্রিয়। অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে সিডনিতে নিজেদের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে ফিল্ডিং উন্নতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে তারা। দলের প্রস্তুতিতে কোনো রকম ছাড় দিতে নারাজ বিরাট কোহলির দল। অজিদের চ্যালেঞ্জ জানাতে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং বিভাগেও আরও উন্নতি করতে চাইছেন তারা, সেই লক্ষ্যেই কাজ করছেন। ফিল্ডিং কোচ আর শ্রীধর সেই লক্ষ্যে মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রীতেশ বিহারীকে নিয়ে কাজ করছেন। ২৭ নভেম্বর সিডনিতে ওয়ানডে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই সিরিজ। উয়েফা নেশনস লিগের খবর এবার। ফাইনালস নিশ্চিত করেছে ইতালি এবং বেলজিয়াম। এই ক্যাটাগরির গ্রুপ 2 লড়াইয়ে ডেনমার্ককে 4-2 গোলে হারিয়ে শেষে 4-এ পৌঁছেছে শীর্ষদল বেলজিয়াম। ফাইনালস নিশ্চিত করার সুযোগ ছিল ডেনমার্ক এবং বেলজিয়াম দু দলেরই, কিন্তু ঘরের ম্যাচে ইউরি টেলসম্যান এবং ডি ব্রয়নারের একটি করে এবং মাঝে লুকাকুর জোড়া গোলে লড়াইটা নিজেদের করে নেয় মার্টিনেজ শিষ্যরা। 2 গোল শোধ দিয়েও লাভ হয়নি ডেনমার্কের। গ্রুপ 1 থেকে ফাইনালে জায়গা পেতে জয়ের বিকল্প ছিল না ইতালির। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে অ্যাওয়ের ম্যাচে আন্দ্রে বিলোতি এবং রেবর্তির 2টি গোলে সেই লক্ষ্য পূরণ করেছে ইতালি। তাতেই 2-0 জয় নেশনস লিগে ফাইনালে ফ্রান্স, স্পেন এবং বেলজিয়ামের সঙ্গী হলো ইতালি। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ যারাই সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আগামী দিন একই সময় আমার সাথে আবার দেখা হবে, অর্থাৎ রাত 12টায়। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।